আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব শিবিরের গোপনীয়তা নীতি আসলে কতটা বৈধ, এটা বৈধ নাকি অবৈধ, সে ব্যাপারে আলাপ করব। আলোচনা প্রসঙ্গ হচ্ছে প্রায় 1 মাস ব্যাপী আন্দোলন করে অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনাকে বিদায় করিয়ে দেশকে আবার দুঃশাসন মুক্ত করা হয়েছে। এই সময় শেখ হাসিনা ওই সময় খুব বেশি করে প্রচার করছিলেন যে এই আন্দোলনটা শিবিরের আন্দোলন, জামাত শিবিরের ষড়যন্ত্র নামে অভিহিত করছিল আর কি। কিন্তু ছাত্ররা বলছিল এটা জামাত শিবিরের আন্দোলন না, এটা সকল মানুষের, সকল জনমতের আন্দোলন। সেখানে জামাত শিবিরও থাকতে পারে বা অন্য কোনো দলের, বিএনপির লোকেও থাকতে পারে। তো এক্ষেত্রে আহ মোটামুটি অভ্যুত্থান হয়ে গেল। 5ই আগস্ট আমরা হচ্ছে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেলাম আর কি। শেখ হাসিনা দেশের বাইরে চলে গেলেন, বাংলাদেশ হচ্ছে শেখ হাসিনা মুক্ত হলো, স্বৈরশাসক মুক্ত হলো। ওই সময় থেকে আজ পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন সমন্বয়কদের আমরা দেখতে পেয়েছি, যেমন সার্জিস নাহিদ, আসিফ মাহমুদ, তারপর হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কিছু আহ সমন্বয়কদের আমরা ফ্রন্ট লাইনে দেখতে পেয়েছি। সেই ফ্রন্ট লাইনে তারপরে ছিল, এরপরে দেখলাম মাহফুজ আলম আব্দুল্লাহ মাস্টার মাইন্ড হিসেবে চলে আসলো। মানে তাদের একটা লিয়াজো কমিটি ছিল, বুদ্ধিজীবী ভিত্তিক একটা সংগঠন, মানে কমিটি ছিল। সেই কমিটির সদস্য ছিল মাহফুজ আলম আব্দুল্লাহ। সেখানে আরেকজন সদস্য ছিল সাদিক কায়ুম, যারা বিভিন্ন প্ল্যান দিয়ে সহযোগিতা করতেন, প্ল্যান প্ল্যান তৈরির কাজ করতেন। সরাসরি ফিল্ডে তারা হয়তো কাজ করতেন না আর কি। যাই হোক, পরবর্তীকালে সম্ভবত 22শে সেপ্টেম্বর সাদিক কায়েম তার এক ফেসবুক পোস্টে প্রকাশ করেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। এই তো মানুষ নড়ে চড়ে বসলো। তখন মানুষের মনে চিন্তা আসলো যে আসলে সমন্বয়কদের কতজন আহ শিবিরের সদস্য। অনেকেই বলছে প্রায় 150 জনের মধ্যে 108 জনই হচ্ছে শিবিরের শিবিরের লোক। যদিও এর কোনো প্রাতিষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন ভাবে ছড়িয়ে যাচ্ছে এটা যে 108 দিনই শিবিরের। আওয়ামী লীগ তো প্রচুর প্রচার করতেছে এটা শিবিরের আন্দোলন ছিল। সেই সাথে আরো বিভিন্ন মহলও প্রচার করছে এটা শিবিরের আন্দোলন ছিল। এই দৃষ্টিকোণ থেকে সমন্বয়করা অনেকটা নীরব। আবার শিবির শিবির দাবি করতেছে যে না, এটা আমাদের নিজস্ব কোনো আন্দোলন না, এটা আমাদের নিজস্ব কোনো অভ্যুত্থান না, এটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল। আমরা হচ্ছে ব্যক্তিগতভাবে এখানে জড়িত ছিলাম। তো ব্যক্তিগতভাবে জড়িত ছিল, কিন্তু তাদের পরিচয়, তারা যে শিবিরের লোক, এটা গোপন করেছিল। এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা গোপন করেছিলাম এই জন্য যাতে দ্বিধা বিভক্ত না হয়। ওই সময় আমরা দেখছিলাম রুমিন ফারহানাও আন্দোলনে যোগ দিয়েছিল। তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনি তো বিএনপির হয়ে কি আন্দোলনে নেমেছেন? তখন ফারহানাও বলেছিল যে না, আমি বিএনপির হয়ে না, আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি এই আন্দোলনে নেমেছি। অর্থাৎ বিএনপির পরিচয়টা পিছনে রেখে উনি সাধারণ জনগণের পরিচয়ে, ছাত্র জনতার পরিচয়ে উনি মাঠে নেমেছিলেন। এখানেও শিবির তাই করেছিল, কিন্তু শিবির পরিচয় গোপন রাখলো কেন? রুমিন ফারহানার পরিচয় তো আমরা জানতাম। তো পরিচয় গোপন রাখাটা হচ্ছে তাদের আত্মরক্ষার কৌশল। কারণ যেহেতু তাদের তাদের বক্তব্য এটা আর কি, যেহেতু তারা প্রচুর বাধার সম্মুখীন হচ্ছিল, অনেকে মারা গিয়েছে, অনেকে নির্যাতনের শিকার হয়েছে, এ কারণে তারা আত্মরক্ষার কৌশল হিসেবে তাদের পরিচয়টা গোপন রেখে ছদ্মাবরণে তারা চলাফেরা করেছে। তো এই যে পরিচয় গোপন রাখার যে কৌশল অবলম্বন করেছে, এই কৌশলটা আসলে ঠিক কিনা, এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। প্রথমে হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে একটু আলাপ করে নেই। গোপনীয়তা ও নিরাপত্তার সম্পর্ক, শিবিরের গোপনীয়তা কতটা বৈধ? আচ্ছা, আমরা কোরআনের আয়াতে সরাসরি চলে যাই। কোরআন নিয়ে তো আর কোনো কনফিউশন নেই। তো 3 নম্বর সূরার 28 নম্বর আয়াত, মানে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, বিশ্বাসীগণ ছাড়া প্রত্যাখ্যানকারীদের প্রতিপক্ষকে অভিভাবক অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করে, তবে যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ ইসলামের শত্রু পক্ষের সাথে কোনো বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। তবে একটা ব্যতিক্রম আছে। যদি তোমরা তাদের কাছ থেকে কোনো ভয় ভয় আশঙ্কা করো, যদি তাদের কাছ থেকে যদি কোনো হুমকি ভয় আশঙ্কা করো, তাহলে আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন
করতে পারো। আর আল্লাহ নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করেছেন, আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। এটা একটা বিষয় গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে শত্রুপক্ষের সাথেও, ইসলামের শত্রুপক্ষের সাথেও একান্ত বাধ্য হলে আমরা সম্পর্ক রাখতে পারি। তারপর 16 নম্বর সূরার 106 নম্বর আয়াত, কেউ তার ঈমান আনার পর, কেউ যদি ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করে এবং কুফরির জন্য হৃদয়কে উন্মুক্ত উন্মুক্ত রাখে, তার উপর আল্লাহর গজব আপতিত হবে, তার জন্য রয়েছে মহাশাস্তি। ঠিক আছে, তার জন্য মহাশাস্তি আছে। তবে তার জন্য নয়, কার জন্য নয়? যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্ত ইমানে অবিচলিত থাকে। সে যদিও মুখে কিছু কথা বলছে কিন্তু মনকে সে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ রাখছে ইসলামের জন্য, সেক্ষেত্রে সে গোপনীয়তা অবলম্বন করতে পারে। এরকম এখন একটা উদাহরণ দেই, ইসলামিক উদাহরণই। আমরা জানি যে মুসা আর ফেরাউনের, স্বৈর শাসক ফেরাউনের একটা সংঘর্ষ হয়েছিল। ফেরাউন পুরা বনি ইসরায়েলকে দাস রূপে, মানে দাসত্বে বন্দী করে ফেলেছিল। তো সেই সময় যখন প্রতিবাদ করতে গিয়েছিল, তখন মুসাকে হত্যা করার জন্য ফেরাউন বাহিনী উদ্ধত হয়। মুসাকে ধরার জন্য, পাকড়াও করার জন্য উদ্ধত হয়। তখন ফেরাউন সম্প্রদায়ের মধ্যেই একজন, মুসার একজন লোক ছিল, একজন ইমানদার লোক ছিল। সে তার পরিচয় গোপন করেছিল, গোপন রেখেছিল। গোপন রেখে সে সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তির নাম যদিও প্রকাশ করা হয়নি কোরআনেও, কিন্তু সেই ব্যক্তির বর্ণনা এখানে এসেছে। ধারণা করা হয় আহ সেই ব্যক্তির বর্ণনা এসেছে, সে 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 ফেরাউন পরিষদের একজন, মানে উল্লেখযোগ্য ব্যক্তি ছিল, তার কথা একটা মূল্য ছিল। সে সেখানে কথা বলতে পারতো, সে তার প্রস্তাব উত্থাপন করতে পারতো। 40 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আমরা পাই, ফেরাউন সম্প্রদায়ের এক ব্যক্তি যে বিশ্বাসী ছিল এবং নিজ বিশ্বাস গোপন রাখতো। সে বলল, তোমরা কি এক ব্যক্তিকে এজন্যই হত্যা করবে যে সে বলে, আল্লাহই আমার প্রভু, আল্লাহই আমার প্রতিপালক, যদিও সে তোমাদের প্রতিপালকের নিকট হতে সুস্পষ্ট বহু প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে। সে তো অনেক প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদীদের জন্য সে দায়ী থাকবে। সে যদি মিথ্যা বলে থাকে তাহলে তার মিথ্যার জন্য সে দায়ী থাকবে। আর যদি সে সত্যবাদী হয়, তাহলে তো তোমাদের যে শাস্তির কথা বলে, তা তো তোমাদের উপর আপতিত হবে। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সৎ পথে পরিচালিত করেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল শত্রুর পরিষদের মধ্যেও একজন মুমিন লুকায়িত ছিল। তাহলে আমরা দেখতে পেলাম যে একান্ত বাধ্য হলে, একান্ত জীবন নাশের হুমকি থাকলে বা এই ধরনের হুমকি থাকলে পরিচয় গোপন করা যেতে পারে। ইসলামের ইতিহাসে গোপনীয় ব্যক্তিত্ব, ইসলামের ইতিহাস আমরা দেখতে গেলে সবচেয়ে বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী একটা খিলাফত ছিল উসমানিয়া খিলাফত। উসমান গাজী সে সেই রাজত্বের প্রতিষ্ঠা করেছিল, উসমান গাজী। আর উসমান গাজীর পিতা আর্তুগরুল গাজী ছিলেন বিখ্যাত যোদ্ধা। তাকে বলা হয় উসমানিয়া খেলাফতের ভিত্তি প্রস্তর স্থাপনকারী বা সুগতের আহ শাসক। সুগত নামে একটা স্থান উনি দখল করেছিলেন। আমরা আমরা একটা বিশাল তুরস্কের একটা সিরিজ দেখেছি, দি রিলিজ আর্তুগ্রুল। সেখানে মানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিরিজ আর কি। সেখানে আমরা দেখতে পেয়েছি মানে আর্তুগরুলের মানে বীরত্ব গাথা। এবং তার এই সিরিজ দেখে কেউ কেউ মুসলিম হয়ে গিয়েছেন, শুধুমাত্র এই সিরিজের ইতিহাস দেখে আর কি। যাই হোক, ওসমানিয়া খেলাফত প্রায় 600 বছর রাজত্ব করে 1924 সালে এটা বিলুপ্ত হয়ে যায়। তো উসমানীয় খেলাফতের উসমানের যে পিতা আর্তুগরুলের পিতা ছিল সুলাইমান শাহের আরেক পুত্র, অর্থাৎ ওই আর্তুগরুলের ভাই সুঙ্গুর তেকিন তার পরিচয় গোপন করে সেলজুক বাহিনীর পক্ষে কাজ করতেন। সেলজুক সাম্রাজ্য তখন ছিল মুসলিমদের, সেলজুক সাম্রাজ্য ছিল। সেলজুক সাম্রাজ্যের পক্ষে কাজ করে তিনি মঙ্গল বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং মঙ্গল বাহিনীতে থেকে তিনি তথ্য হচ্ছে সেলজুক বাহিনীর কাছে প্রেরণ করতেন।
তো সুঙ্গুর তেকিন ওগেদাই খানের সেনা হিসেবে কাজ করতেন। ওগেদাই খান ছিল আবার চেঙ্গিস চেঙ্গিস খানের তৃতীয় পুত্র, দুর্ধর্ষ একজন কমান্ডার ছিল। জানা যায় যে সুঙ্গুর তেকিন সম্ভবত ধরা পড়ে, পরবর্তীকালে ধরা পড়ে তাকে হত্যা করা হয়, যদিও এর নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আবার ধরেন যে বাংলাদেশের এটা গেল মোটামুটি ইসলামের রেফারেন্স এবং ইসলামের ইতিহাসের প্রসঙ্গ, সংক্ষেপে বললাম আর কি। রাজনীতির প্রসঙ্গ, যদি বাংলাদেশের রাজনীতি দেখি, বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের স্বাধীনতার অবদানের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তো উনি 1964 সালে ওনারা হচ্ছে একটা ষড়যন্ত্র করেন আর কি, একটা গোপন পরিকল্পনা করেন যে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হবে। তো আমরা দেখি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করা হবে। 1964 সালে তারা আগরতলায় একটা আহ পরিকল্পনা করেন যে বাংলাদেশ এই পাকিস্তানের সেনাবাহিনীদের আটকে রেখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হবে। যদিও তারা পরবর্তী অস্বীকার করে দেয় এরকম পরিকল্পনা তারা আসলে করেনি, এটা একটা ষড়যন্ত্রমূলক, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এরকম বলা হয়। তো যদিও আহ পরবর্তীকালে আমরা জানি যে পরবর্তীকালে এটা স্বীকার করা হয় যে আসলে আমরা দেখি, যেমন যেমন ধরেন যে এই যে আগরতলা, আগরতলা ষড়যন্ত্র মামলা আসলে মিথ্যা মামলা ছিল না, এটা সত্য মামলাই ছিল। এই যেমন প্রথম আলোতে ওই 2021 সালে প্রথম আলোতে তখনকার ডেপুটি স্পিকার ছিলেন শওকত আলী তখন স্বীকার করেন যে এটা মামলাটা সত্য ছিল। যারা স্বাধীনতাকামীরা 1964 সালে হচ্ছে পরিকল্পনা করে এবং 1968 সালে ধরা পড়ে। এই 4 বছর পরেও তারা নিজেদের পরিচয়, 1971 সাল পর্যন্ত তাদের নিজেদের পরিচয় গোপন রেখেছিলেন, তারা যে স্বাধীনতাকামী এটা গোপন রেখেছিলেন, অর্থাৎ রাজনীতির স্বার্থে তারা নিজেদের পরিচয় গোপন রেখেছিলেন। সুতরাং এটা রাজনীতিতেও সিদ্ধ যে পরিচয় গোপন রাখা যায়। যেমন আমি দেখাচ্ছি যে প্রথম আলোর নিউজ, আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য ছিল। 1969 সালে পাকিস্তানের সরকারের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগ শতভাগ সত্য ছিল বলে জানিয়েছেন ওই মামলার অন্যতম আসামি ডেপুটি স্পিকার শওকত আলী। বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃত 38তম বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এবং তারপরে হচ্ছে এই যে শেষের দিকে দেখেন, আমাদের পরিকল্পনা ছিল হয় 1964 সালে, 1968 সালে আমরা ধরা পড়ে যাই। পরিকল্পনা ছিল নির্দিষ্ট রাতের একটা নির্দিষ্ট সময়ে বাংলাদেশ সৈন্যরা পূর্ব পাকিস্তানের সবগুলো সেনানিবাস দখল করে পাকিস্তানি সৈন্যদের অস্ত্র কেড়ে নেবে, এরপর মুজিব ভাইয়ের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করব। মুক্তিযুদ্ধের এস ফোর্সের প্রধান মেজর জেনারেল A K M শফিউল্লাহ বলেন, 6 তারিখে যখন আমরা সিলেটের মহাসড়কে তখন শুনতে পাই আমাদের ভারত স্বীকৃতি দিয়েছে। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতাকামী শেখ মুজিব সহ এবং তাদের যে পরিকল্পনাকারী ছিল তারা নিজেদের পরিচয় গোপন রেখেছিলেন। 1964 সাল থেকে 68 সালে ধরা পড়ার পরেও তারা গোপন রেখেছিলেন এবং আর মিথ্যা মামলা হিসেবে জনগণকে উস্কিয়ে, মানে জনগণের আন্দোলনের কারণে তাদের মুক্তি দেওয়া হয় তাদের, না হলে তখনই শেখ মুজিবের ফাঁসির রায় হয়ে যেত আর কি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম রাজনীতিতে, তাহলে যেহেতু শিবির একই সাথে ইসলামিক দল দাবি করে, সেহেতু ইসলামিক দিক থেকে তাদের পরিচয় গোপন করার এখতিয়ার আছে। আবার রাজনৈতিক দিক থেকে যেহেতু তারা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেয়, তাহলে রাজনৈতিক দিক থেকেও তো তাদের আহ কারণ আছে পরিচয় গোপন করার যথেষ্ট উদাহরণ আছে আর কি। এইগুলো দুইটা দৃষ্টিভঙ্গি থেকে। আর আমরা দেখেছি এই কৌশলের কারণে রাজনৈতিক পরিচয় গোপন করার কারণে বিভিন্ন দল একত্র হতে পেরেছে, তাদের একত্রে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সেই প্ল্যাটফর্মের কারণে আহ শেখ হাসিনা সরকারকে বিলুপ্ত করা সম্ভব হয়েছে। তো এখানে যে পরিমাণ টেকনিক অবলম্বন করেছে সেই টেকনিকটা অত্যন্ত প্রশংসনীয়। তো সেই টেকনিকের কারণে যুদ্ধ কৌশলের কারণে দেখা যাচ্ছে তারা বিজয় লাভ করতে পেরেছে। এই যুদ্ধ কৌশলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই নিজেদের গোপনীয়তা রক্ষা এবং অন্যদের গোপনীয়তা জানা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ কৌশল হিসেবে। যেমন ধরেন পৃথিবীর মধ্যে খুবই সংখ্যালঘু রাষ্ট্র হচ্ছে একটা, সংখ্যালঘুদের একটা রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জনসংখ্যা খুবই কম, তারপরেও তারা জিতে যাচ্ছে, জিতে যায় কেন? কারণ হচ্ছে তাদের যুদ্ধ কৌশল, তাদের গোপনীয়তা নীতি, তাদের ভেতরের যে রণকৌশল, সেই রণকৌশল কেউ জানতে পারে না, বাইরে থেকে কেউ জানতে পারে না। তাদের তো অনুপ্রবেশ, তাদের ভিতরে অনুপ্রবেশ নিষিদ্ধ, অনুপ্রবেশ করতে পারে, কিন্তু তারা অন্যদের রণকৌশল জেনে যাচ্ছে। অন্য অন্য দলে তাদের বিরোধী পক্ষ মুসলিমের যারা স্বাধীনতাকামী, তাদের নেতা কোথায় আছে, কোন জায়গা থেকে বক্তব্য দিচ্ছে, সব তাদের কাছে তথ্য চলে যাচ্ছে, এবং তারা এই নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টে তারা আক্রমণ করে তাদের পর্যদস্ত করতে পারতেছে। তার মানে তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, সেটা পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা। এই কারণে তারা শক্তিশালী, তাদের প্রযুক্তিটা অত্যন্ত শক্তিশালী। আমরা আগে যারা মুসলিম শাসকরা যারা বিশ্বব্যাপী জয়লাভ করেছে, তাদের তাদের ছিল নিজেদের উম, ব্যাপক গোপনীয়তা, তাদের ভিতরের রণকৌশল অন্য যোদ্ধারা জানতে পারতো না। যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি হঠাৎ করে চলে আসে, মাত্র 16-17 জন সৈন্য নিয়ে হঠাৎ করে ভারতবর্ষ আক্রমণ করে। তো রাজা তখন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, কারণ তাদের কৌশল তো আগে থেকে জানতো না। এখানে যে 16 জন বা 17 জন আছে, এদের জানলে কি আর পালাতো? এখানে তো আমাদের হাজার হাজার সৈন্য ছিল। কিন্তু এই তথ্যের গ্যাপের কারণে তারা পলায়ন করেছে। এই তথ্যটা গোপন রাখা একটা শক্তি, সেটা যদি শিবির করতে পারে, তাহলে শিবির শিবির এই কারণে শক্তিশালী। ছাত্রলীগ যদি করতে না পারে, ছাত্রদল যদি করতে না পারে, তাদের ভিতরে যদি শিবিরের অনুপ্রবেশ ঘটে, তাহলে তাদের সিকিউরিটি ব্যবস্থা দুর্বল। তাদের সিকিউরিটি ব্যবস্থা স্ট্রং করতে হবে, এবং তারা যদি শিবিরের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটায়, তাহলে শিবিরের রণকৌশল তারা জানতে পারবে। তাহলে আহ কিন্তু তারা তো আসলে এক আত্মা না, বিভিন্ন জন বিভিন্ন রকম। যদি তারাও যদি এরকম রণকৌশল করতে পারে, তাহলে তারাও জয়লাভ করতে পারবে। তাহলে শিবিরের মধ্যে ঢুকিয়ে দিক। এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শিবিরের গোপনীয়তা উদ্ধার করতে পারেনি, তাহলে তো এটা আসলে স্ট্রং, এটা একটা স্ট্রং গোয়েন্দা সংস্থা আছে শিবিরের মধ্যে। এবং আমরা দেখেছি বিএনপি বিভিন্ন নেতাদের টেলিফোন আলাপ ফাঁস হয়েছে, কিন্তু জামাত শিবিরের কোনো টেলিফোন আলাপ ফাঁস হয়নি। তাদের তারা কতটা সতর্ক ভাবে তাদের কার্যক্রম চালিয়েছে। তাহলে এটা সিকিউরিটি। কোনো একটা ওয়েবসাইট, সিকিউরিটি মানে কি? ওয়েবসাইট কেউ হ্যাক করতে পারবে না, বা তার মধ্যে কেউ তথ্য নিতে পারবে না, সেটাই তো সিকিউরিটি। আপনার ওয়েবসাইট যদি দুর্বল হয়, কিছুদিন আগে প্রথম আলোর ওয়েবসাইট হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে, নিয়ে লিখে গেছে যে এটা আমাদের এই পেজটা হ্যাক করা আমাদের উদ্দেশ্য না, এই পেজের দুর্বলতা, যে সিকিউরিটি দুর্বলতা আছে, সেগুলো আমরা দেখাই দেওয়ার জন্য এই পেজটা হ্যাক করেছি। তার মানে কি? আপনার দুর্বলতা হচ্ছে আপনার ভিতরে অন্য কেউ যদি অনুপ্রবেশ করে, সেটা আপনার দলের দুর্বলতা। সেই অনুপ্রবেশ ঠেকাতে আপনার ব্যবস্থা নিতে হবে, এবং অন্য দলকে পরাজিত করতে হলে অন্য দলে আপনার অনুপ্রবেশ ঘটাতে হবে। তো তাহলে আপনাকে অনুপ্রবেশ ঘটাতে হলে, আপনি যদি শিবিরে অনুপ্রবেশ করাতে চান আপনার দলকে, সেক্ষেত্রে আপনার ওদের মতো চলতে হবে। তাহলে জানেন যে আপনি যদি বিড়ি খান, সিগারেট যদি খান, তাহলে আপনার ওই সময় পর্যন্ত, যতদিন ভিতর ওদের সাথে থাকবেন, ততদিন সিগারেট খাবেন না। নামাজ পড়তে হবে, নামাজ পড়ার যদি অভ্যাস না থেকে নামাজ পড়তে হবে। ঠিক ওদের মতো চলাফেরা করতে হবে, তাহলে ওদের মতো অনুপ্রবেশ করতে পারবে। তাহলে ওদের কৌশলগুলো আপনি জানতে পারবেন, যে তাহলে তাহলে ওদের তো আক্রমণ করতে পারবে। তো আপনার আপনার দলের ভিতরে অন্যরা অনুপ্রবেশ করে করে আপনার দলের দুর্নাম করছে, এটা বলে আপনার আপনার কোনো কৃতিত্ব নেই। এটা বলে আপনি কোনো কৃতিত্ব লাভ করতে পারবেন না, কারণ এটা আপনার সিকিউরিটি সমস্যা। অন্য অন্য এই আমার কোনো দায় নেই, এখানে আমার কোনো দোষ নেই, অন্য দল থেকে আমার ঢুকে আমার ই করছে, এটা আপনার ব্যর্থতা। তো এটা আপনার ব্যর্থতা স্বীকার করে নিতে হবে। সিকিউরিটি মানে হচ্ছে আপনার গোপনীয়তা অন্য কেউ জানবে না। আমরা যে রাষ্ট্রপ্রধানদের বা বিভিন্ন উপদেষ্টা বলেন আর এমপি মন্ত্রীরা বলেন, তারা যে শপথ নেয়, সেখানেও কিন্তু গোপনীয়তার শপথ থাকে। অর্থাৎ তথ্য গোপন রাখা একটা শক্তি। আপনি যত তথ্য গোপন রাখতে পারবেন, তত আপনার আপনার শক্তি বাড়বে আর কি। আপনার দুর্বলতা অন্য কেউ জানবে না, এবং ওই ওই দুর্বল পয়েন্টে হিট করতে পারবে না। তো গোলাম মোল্লা রনি বিখ্যাত রাজনীতি রাজনীতিবিদ ছিল আগে, এখন রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছেন। উনি বলেছেন, ইয়া শিবিরু
মানে শিবিরের কৌশলে উনি এতটা মুগ্ধ হয়েছেন, উনি বলেছেন ইয়া শিবিরও ইন কুনতুম খবিরও, মানে হে শিবির, তোমরা হচ্ছে জ্ঞানে, প্রজ্ঞায় অত্যন্ত দক্ষ, কৌশলে অত্যন্ত অত্যন্ত দক্ষ। এ বিষয়ে গোলাম মোল্লা রনি একটা ভিডিও বানিয়েছেন। ওর নামই হচ্ছে ইয়া শিবিরও ইন কুনতুম খবিরও। তো আপনারাও আর স্ট্রং যদি হতে চান, আপনাদের মধ্যে একতা বজায় রাখুন, নিজেদের মধ্যে দ্বন্দ্বে যাবেন না। এক নম্বর কথা, নিজেদের জন্য অনুপ্রবেশ, নিজেদের ভিতরে অনুপ্রবেশ ঠেকাতে হবে তাহলে, যদি আপনারা শক্তিশালী থাকতে চান। যদি ঠেকাতে না পারেন, তাহলে কিন্তু অন্য কেউ দিবে না, অন্য কিছু দেওয়া হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।